লাফিং ক্লাসে ওর সাথে আমার আলাপ, পাক ধরেছি চুলে, এই বয়সে আবার প্রেম ভালোবাসা। ওর থেকেই বুঝলাম বয়সটা শুধুমাত্র একটা নাম্বার, সুন্দরভাবে বেঁচে থাকাটা নিজের উপরে। নিজের জীবনটা যে যত সুন্দরভাবে নিজের মতো করে গুছিয়ে নেবে, তার জীবনটা তত সে সুন্দরভাবে দেখতে পাবে। আমি বিনিতা, খুব অল্প বয়সেই আমি স্বামীহারা। সব কিছু আছে আমার, নিজের ঘর, পয়সা, সব কিছু, ছেলে মেয়ে, জামাই, ছেলের বউ, নাতনি, ভরা সংসার আমার। তারপরেও আমি লাফিং ক্লাসে কেন? জীবনটা চলছিল ঘরের এক কোণায় পড়ে থাকা ফার্নিচারের মতো। দুবেলা খাবার তো খাই আমি, চলাফেরাও করি আমি। কেমন যেন দম বন্ধ লাগতো আমার, রোজ কতগুলো ওষুধ নেওয়া আর ওর ফটোর মালা বদলে দেওয়া। মনে হতো শুধু দিন গুনছি, শুধু মৃত্যুর অপেক্ষা। ছেলে বউ এখন ঘরের অভিভাবক, ওদের কথাই শেষ কথা। তারা সবাই যে যার জীবনে ব্যস্ত। 19 বছরের আমার এক নাতনি আছে, ও হোস্টেলে থাকে, ওর নাম মধুমিতা। ও পড়াশোনা, কলেজ এই নিয়েই ব্যস্ত। ঘরে আসলে ওর সাথেই যেটুকু কথা হয়। মধুমিতা খুব হাসি খুশি আর খোলা মনের মানুষ। এই বয়সেই জেনেও জীবনের সবটুকু বোঝে। বাইরে বেরোনোর মধ্যে ছিল আমার হাসপাতাল আর ঘর। ঘরে কোনো অনুষ্ঠান হলেও আমাকে কেউ ডাকতো না। পড়ে থাকতাম ঘরের এক কোণায়। মেয়ে জামাইও তাদের সংসার নিয়ে ব্যস্ত। ওর নাম বিজয়। লাফিং ক্লাসেই ওর সাথে আমার আলাপ। লাফিং ক্লাসে বিজয় সব সময় আমাকে খেয়াল করতো। লাফিং ক্লাসেও আমার কানের পাশে এসেই হা হা করে হাসতো। খুব বিরক্ত লাগতো আমার। নিজেকে গুটিয়ে রাখতে রাখতে হাসাই ভুলে গেছিলাম আমি। বিজয় অনেকটা আমার নাতনি মধুমিতার মতো। জীবনের সব পরিস্থিতিতে খুশি থাকা, জীবনের মধ্যে এতটুকু ভয় নেই, জড়তা নেই, খুব সাহসী আর খোলা মনের একজন মানুষ। আর খুব স্পষ্ট কথা বলে। বিজয়ের ঘরে ওর মা, ভাই, ভাইয়ের বউ, তাদের এক ছেলে আছে। এই নিয়েই বিজয়ের সংসার। বিজয় এখনও অবধি বিয়ে করেনি। বিজয় বলে, বিয়ে না করে বেশ কাটাচ্ছিলাম, কিন্তু শেষ বয়সে একজন সাথী না থাকলে জীবনটা মরুভূমির মতো হয়ে যায়। একদিন বিজয় ক্লাসের শেষে একটা গোলাপ ফুল এনে আমায় দিল। ভয়ে ফুলটা ফেলে দিয়ে তাড়াতাড়ি করে সেখান দিয়ে চলে গেলাম। লাফিং ক্লাসে যাওয়ার সময় দেখি বিজয় আমার ঘরের সামনে দাঁড়ানো। ভীষণ অসহ্য লাগতো আমার। আমি উল্টো রাস্তায় জোরে জোরে হাঁটতে থাকতাম। পিছন থেকে জোরে জোরে বলছে, শুনছেন? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনার এত ভয় কিসের? আমি বাঘ নাকি? আপনাকে খাবো নাকি? কি নির্লজ্জ লোকটা মনে হতো আমার। খুব বিরক্ত লাগতো আমার। আবারও ক্লাসের শেষে বিজয় আমাকে তরুণ তরুণীদের মতো ফুল দিয়ে বিয়ের প্রস্তাব জানালো আমায়। আমি সেদিন প্রথমবার আমি ওর সাথে কথা বললাম। আপনার মাথা টাথা ঠিক আছে তো? এই বয়সে আবার বিয়ে? আমার নাতনি আছে, নাতি আছে। বিজয় বলে, আবারও নতুন করে বাঁচতে ইচ্ছে করে না? রোজ শুধু ফটোতে মালা বদলে দেওয়া, আর দিন হলেই ওষুধের প্যাকেট খোলা আর মৃত্যুর জন্য অপেক্ষা করা। একটাই তো জীবন, খুলে বাঁচতে ইচ্ছা করে না? কেমন যেন ধ্রুব সত্য কথাগুলো মনের মধ্যে নাড়া দিল। আস্তে আস্তে কখন যেন ওর সাথে কথা বলা শুরু করলাম। বিজয় রোজ একসাথে চা খাওয়ার বায়না করত। আমার মুখ দেখেই বিজয় বোঝা যেত আমার পাড়ার মধ্যে চা খাওয়ার ইচ্ছে নেই। রোজ দুজনে 10 কিলোমিটার হেঁটে গিয়ে চা খেতাম। আস্তে আস্তে চায়ের দোকানের লোকের সাথে ভালো বন্ধু হয়ে যায়। আমরা যখনই যাই আমাদের জন্য দুটো জায়গা সবসময় রেখে দিত। আজকে বিজয় আমার হাতটা ধরল। লজ্জায় ঝট করে হাতটা ছাড়িয়ে নিলাম। বিজয় বলে, এত কেন ভয় তোমার মধ্যে? কিসের এত ভয়? বললাম, জানি না। ওর মতো এত সাহস আমার তো নেই। আজ আবারও বিজয় বিয়ের প্রস্তাব দিল। ভীষণ অস্বস্তি লাগতো। এই বয়সে আর লোককে হাসানোর দরকার নেই। আজকে বিজয় দুপুরে আমাকে দেখা করার জন্য বায়না করলো। তাও আবার কপালে টিপ, হালকা রঙের রঙিন শাড়ি পরে আসতে হবে। দরকার ছাড়া এত বছরে কোনো দিন বাড়ির বাইরে বেরোনো পড়েনি, তাও আবার দুপুরে। কি বলে বেরোবো বাইরে? ঠিকঠাক নিজে চুলটাই আঁচড়াতাম না, তাও আবার কপালে টিপ, রঙিন শাড়ি। ছেলের বউ দেখলে কি ভাববে? এত বছরে সেরকমভাবে আমি কোথাও গিয়েছি বলে আমার মনে পড়ে না। হ্যাঁ, অসুখ বিসুখ হলে ডাক্তারখানাটাই ছিল আমার ঘোরার জায়গা। এই বয়সে যা হয়,
ফার্নিচারের মতো কোনায় পড়ে থাকতে থাকতে দম বন্ধ লাগতো। মনে হতো আস্তে আস্তে মৃত্যুর জন্য দিন গুনছি। সাহস করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সামনেই বৌমা দাঁড়ানো, বড় বড় চোখ করে আমাকে দেখছে। মনে ওর অনেক প্রশ্ন, চোখ দিয়ে যেন সব কিছু বোঝার চেষ্টা। জানি এই নিয়ে আজ অনেক প্রশ্ন উঠবে। কোনো রকম সেখান দিয়ে বেরিয়ে আসলাম। খুব রাগ হচ্ছিল আজ বিজয়ের উপর। বিজয় আমাকে দেখে খুব খুশি। বিজয় বলে, আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আমি রেগে গিয়ে বললাম, তোমার আবদার মেটাতে গিয়ে আমার অবস্থা খারাপ। বিজয় বলে, কেন, কি হয়েছে? একটা টিপি তো পড়তে বলেছি। এত তোমার মধ্যে জড়তা কেন জানি না। আমি বললাম, সংসার তো আর করোনি, তুমি বুঝবে না। সেটাই তো করতে চাই, বুঝতেও চাই। ওর সাথে কথায় কে পারবে। আজকে বিজয় আবারও আমাকে গোলাপ ফুল দিল। ফুল পেতে বেশ ভালোই লাগে, বিশেষ করে যাকে ভালো লাগে তার হাত দিয়ে। আজ আমার নাতনি মধুমিতা বিজয়ের দেওয়া ফুলটা দেখে অনেক প্রশ্ন করলো। ওকে সবটা বলেই দিলাম। মধুমিতা অনেকটা বিজয়ের মতো। মধুমিতাও চায় আমি খুলে জীবনটা আনন্দ করি। মধুমিতা আমাকে খুশিতে রাখার জন্য অনেক চেষ্টা করত, কিন্তু ঘরের জন্য ঠিক পেরে উঠত না। আজ মধুমিতা ঘটক বেনে বিজয়ের সাথে দেখা করতে গেল। বিজয়কে মধুমিতার অনেক পছন্দ হয়েছে, হবেই না কেন। বিজয় মানুষটাই ওরকম, খুব মিশুকে বিজয়। আজ আমার জন্মদিন, নিজের আবার জন্মদিন, মনেই থাকতো না আমার। মধুমিতা ভুলতো না আমার জন্মদিন। এইবার মধুমিতা বড় করে আমার জন্মদিন পালন করবে ঠিক করলো। ওর পেটে পেটে এত কিছু ছিল বুঝতেই পারিনি। জন্মদিনের দিন দেখলাম বিজয়ও এসেছে। কেক কাটার পর মধুমিতা বিজয় আমাদের বিয়েটা সবার সামনে বলল। বিজয়কে সবার সাথে পরিচয় করিয়ে দিল। অনেক সাহস মধুমিতার। এইটুকু যদি আমার থাকতো। সমস্ত চটটা মধুমিতার উপর গিয়ে পড়ল। লজ্জায় সবার মাথা কাটা। ঘরে বিশাল দক্ষযজ্ঞ শুরু হলো। আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। বৌমা সবার সামনে বলেই দিল। সেই জন্যেই দেখছি কপালে টিপ, রঙিন শাড়ি, চুপি চুপি বাড়ি দিয়ে বেরোনো। তখনই ভেবেছিলাম কিছু একটা ঘটাচ্ছে এই বয়সে। ছি 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 ছি, নাক কান কাটা গেল আমাদের। কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলাম। ফার্নিচারের মতোই জীবনটা বোধহয় ঠিক ছিল। লজ্জায় মাথা তো কাটা যেত না। মধুমিতা কোনো দক্ষযজ্ঞকে ভয়ই পায় না। মধুমিতা তার মা বাবাকে বোঝালো, কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। মধুমিতা তাদের জানালো, এই বিয়েটা আমি মন্দিরে দেব, তোমাদের ভালো লাগলে এসো। বৌমা রেগে গিয়ে মধুমিতাকে এক চড় মারল। বেশি বাড়াবাড়ি করছিস তুই, একটুও না। যেটা তোমাদের দেখা উচিত ছিল, বোঝা উচিত ছিল, সেইটুকুই আমি করেছি। যে ঠাকুমা ফার্নিচারের মতো ঘরের মধ্যে পড়ে থাকতো, মুখে হাসি না, কারোর সাথে কোনো কথা না, কোথাও যাওয়া না, খালি ওষুধের কথা মনে রাখা আর মৃত্যুর জন্য দিন গোনা, এই জীবনটাই তোমাদের ভালো লাগে। তোমাদের তো কিছুই আসা যায়নি, কখনো আর যাবেও না। তাই আমি ঠিক করেছি এই বিয়েটা দেব। কাউর মন চাইলে আসবে, না হলে না। বিজয়ের মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা ছিল। খুব অল্প সময়েই সবাইকে মানিয়ে ফেলতে পারত। যত কঠিন সময় আসুক না কেন, মুখ ভরা হাসি আর ঠাট্টা ওর স্বভাবে ছিল। এত সুন্দর স্পষ্ট গুছিয়ে কথা বলতো, ওর কথার সাথে কেউ পারত না। বিজয়ের ঘর দিয়ে বিয়েটা মেনে নিয়েছিল। ওরা তো খুবই খুশি, ছেলে বিয়ে করছে, এটাই ওদের জন্য বড় কথা। বিজয়ের মা আজ আমাকে আশীর্বাদ করে গেল। আজকে আমার বিয়ে। বিজয়ের পছন্দের লাল টুকটুকে বেনারসি শাড়ি, মাথায় লাল ওড়না, কপালে লাল টিপ আর গা ভরা গহনাতে মন্দ লাগছে না মা? ইস, কি নির্লজ্জ আমি। আজ নিজেকে নিজেই চিনতে পারছি না। সবাই রাগ ভেঙে আমার বিয়েতে এসেছে। ছেলে, বৌমা, মেয়ে, জামাই সবাই এসে প্রণাম করলো আমায়। আমি সবাইকে জড়িয়ে ধরলাম। বরযাত্রীরা এসে গেছে, কিন্তু সব শান্ত কেন? কোনো আওয়াজ নেই কোনো হুল্লোড় চেঁচামেচি। বরের গাড়ি দিয়ে বরের মৃতদেহ নামানো হলো। বরণডালা হাত দিয়ে পড়ে গেল। কান্নায় ভেঙে পড়লাম আমি। ব্যস্ত ছিলাম গালকুটিরে। আশার আলো দেখে একাই চলে গেলে বিজয়।
তুমি তো আমায় হাসতে শিখিয়েছিলে, আজ আবারও সেই দম বন্ধ পরিবেশ। এমনটা হওয়ার কথা ছিল না বিজয়। একটু খুশির আলো তাও ভগবানের সহ্য হলো না, নিষ্ঠুর যেন সারা পৃথিবীটা। বিজয়ের মা তার ঘরে লক্ষ্মীকে নিতে এসেছে বিজয়ের পুরো পরিবার আমাকে নিতে। পরিবারের সবার মধ্যে যেন অদ্ভুত একটা সাহস। আজ আমারও মধ্যে কোনো জড়তা নেই, ভয় নেই, মনে অদ্ভুত একটা সাহস অনুভব হলো। আমিও যেতে রাজি হয়ে গেলাম। সবাইকে বিদায় জানিয়ে বিজয়ের পরিবারের সাথে রওনা দিলাম। বরণ করে বিজয়ের মা আমাকে ঘরে তুলল। ঘরে ঢুকতেই বিজয়ের মা আমার হাতে চাবির গোছা তুলে দিয়ে বলল, আজ থেকে সব দায়িত্ব তোমার। তাকিয়েই থাকলাম বিজয়ের মার দিকে। বিজয় তো এটাই চেয়েছিল। পারবো বিজয়, যে দায়িত্ব তোমার মা আমাকে দিয়েছে পুরোটা আমি পালন করার চেষ্টা করব। বিজয়ের ঘরে গেলাম। কেমন যেন মনে একটা অদ্ভুত শান্তি অনুভব হলো। সুন্দর পরিপাটি করে ওর ঘর সাজানো, সব জায়গায় বিজয়ের গায়ের গন্ধ অনুভব করলাম। মনে হচ্ছে বিজয় আমার পাশে, মনে হচ্ছে বিজয় আমার আশেপাশেই আছে। বেশ ভালো লাগছে আজ। মনে হচ্ছে বিজয়ও আমার সাথে আছে। আজ যেন প্রাণ ভরে শ্বাস নিলাম। আবর্জনাতে পড়ে থাকা জিনিসটাকে, যা ছিল না কোনো কদর, না ছিল কোনো সম্মান, তাকে তুমি সসম্মানে তোমার ঘরের আঙিনায় সাজালে। মাথা উঁচু করে সাহসের সাথে বাঁচতে তুমিই তো শিখিয়েছিলে। আজ মনটা খুশিতে ভরে উঠেছে। মনে হচ্ছে জীবনটা তো এটাই চেয়েছিল। বয়সটা শুধুমাত্র একটা নাম্বার মাত্র, একটাই তো জীবন। নিজের জীবনটা যে যত সুন্দরভাবে নিজের মতো করে গুছিয়ে নেবে, তার জীবনটা সে তত সুন্দরভাবে দেখতে পাবে। আজ মনে হচ্ছে অনেক কিছু বলার ছিল, বলতে পারিনি আমি একটি বার তোমাকে যদি দেখতে পেতাম, না বলা কথাগুলো বলতে পারতাম। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, এতদিন যে ভিডিও আমি আপলোড করতে পারিনি কিছু শারীরিক অসুস্থতার কারণে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।